আজকে 2 নভেম্বর 2024 কচ্ছে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা এখান থেকে যাব কালোডুঙ্গার, তারপরে হোয়াইট রান, ধোলাভিরা, মানে রোড টু হেভেন দিয়ে দারুণ একটা ট্রিপ হবে। আর এই যে আমাদের ধাবলজি, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। এই ওনার সাথেই আমরা গতকালও গিয়েছিলাম, গতকালও ওনার সাথেই আমরা গিয়েছি। গতকালের ভিডিও যারা দেখেছেন তারা ওনাকে দেখেছেন। আর আপনাদের শুধুমাত্র আমি আগের পর্ব নয়, অন্যান্য সব পর্বগুলোই দেখার জন্য অনুরোধ করব, কেননা তাহলে গুজরাট ট্রিপ সম্পর্কে আপনাদের মনে একটা সম্যক ধারণা তৈরি হবে। বিভিন্ন জায়গাগুলির বর্ণনা, কিভাবে যাবেন না যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, সেই সম্পর্কিত বিস্তারিত বিবরণ রয়েছে আমাদের অন্যান্য পর্বগুলোতে। অন্যান্য পর্বগুলিও দেখার অনুরোধ রইল। আর আগের পর্বতে আমি বলেছি, কিন্তু যারা এই পর্বটি প্রথম দেখছেন তাদেরকে বললাম যে আমি এই যে ভুজে গাড়ি নিয়েছি, এটি 12 টাকা কিলোমিটার হিসেবে গাড়ি নিয়েছি, এটাই এখানকার রেট। আর যদি আপনি নন এসি নেন তাহলে হচ্ছে 11 টাকা পার কিলোমিটার। তবে যাত্রা শুরুর আগেই কচ্ছের এই রণ অঞ্চল সম্পর্কে কিছুটা নিরস বক্তব্য আপনাদের কাছে তুলে ধরতে হবে বলে প্রথমেই ক্ষমা চেয়ে দিচ্ছি। গুজরাটের উত্তর দিকে এই যে খয়েরি রঙের বিশাল অঞ্চলটি দেখছেন, প্রায় 20,000 বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ে এই অংশে রয়েছে এক বিশাল অগভীর জলাভূমি, যাকে বলা হয় রণ বা রান। আর এই জলাভূমির পূর্ব দিকের অংশকে বলে লিটল রান, এবং লিটল রানের থেকে প্রায় 200 কিলোমিটার উত্তর দিকের এই অংশটিকে বলে গ্রেট রান। প্রায় 7,500 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এই গ্রেট রানের চারিদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত, যার মধ্যে আবার উত্তর দিকের বিস্তৃত অঞ্চল জুড়ে রয়েছে পাকিস্তানের সাথে সীমানা। তবে এই রান অঞ্চল চারিদিকে স্থলবেষ্টিত হলেও এর পশ্চিম দিকের এই যে ছোট্ট সরু খাঁড়ির মতন অংশটি দেখছেন, এর নাম কোরি ক্রিক বা কোরি খাঁড়ি। এই কোরি ক্রিক দিয়ে গ্রেট রান অঞ্চলে আরব সাগরের জল প্রবেশ করে এবং এই অঞ্চলকে লবণাক্ত করে তোলে, এবং শীতকালে সেই জল আবার শুকিয়ে গিয়ে বিশাল অঞ্চল জুড়ে তৈরি করে পৃথিবীর বৃহত্তম লবণের মরুভূমি বা হোয়াইট ডেজার্ট। সারা পৃথিবী থেকে পর্যটকরা নভেম্বর থেকে ফেব্রুয়ারি বছরের এই 3 মাস ছুটে আসেন এই হোয়াইট ডেজার্ট দেখতে। আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব এই হোয়াইট ডেজার্টের বিভিন্ন অংশের বিভিন্ন রূপ। थोड़ा बहुत आप पहले बोले होते ना तो मैं पार्सल करवा के लाता सर। तो এখন ঘড়িতে বাজে 10টা 24 মিনিট, মানে ওই ধরুন প্রায় 10:30 নাগাদ আমরা রওনা দিলাম। আর একটু আগে রওনা দেওয়া উচিত ছিল, আমাদের একটু দেরি হয়ে গেছে, ঘন্টাখানেক প্রায় দেরি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হোয়াইট রানের দিকে। ভুজ থেকে হোয়াইট রানের দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। অ্যাকচুয়ালি ভুজ জায়গাটি হলো কচ্ছ জেলার, গুজরাটের কচ্ছ জেলার একেবারে মিডিলে। গতকাল আমরা যে দিকটায় গিয়েছিলাম, অর্থাৎ মান্ডবী বিচ, তারপরে বিজয় বিলাস প্যালেস, এইগুলি হলো একদিকে, এই হোয়াইট রান, কালোডুঙ্গার এইগুলো একদিকে গিয়ে আবার ডাইভার্ট হয়েছে, আর ধোলাভিরা মানে রোড টু হেভেন সেটি হচ্ছে আরেকদিকে। কাজেই একদিনে কিন্তু পুরোটা করা সম্ভব নয়। আপনাদের এই কচ্ছ বা ভুজ অঞ্চলের জন্য 2 দিন, কমপ্লিট 2 দিন কিন্তু রাখতেই হবে। 3 দিন হলে আরও ভালো হয়। রাস্তাতেই পড়বে ভুজ এয়ারফোর্স স্টেশন। এইটি কিন্তু সামরিক দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের বোমারু বিমানের আঘাতে এই ভুজ এয়ারফোর্স স্টেশন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং সেই সময় মাত্র 48 ঘন্টার মধ্যে এই এয়ারফোর্স স্টেশনের যারা জওয়ান ছিলেন তারা ওই রানওয়েটি তৈরি করেছিলেন। এইটি কিন্তু ভারতীয় সেনাবাহিনীর একটি বিরাট বড় কৃতিত্ব, এবং সেই কৃতিত্বের নিদর্শনের সাক্ষী বহন করছে এই ভুজ এয়ারফোর্স স্টেশন। এটি একটি সিনেমাও হয়েছিল, অজয় দেবগন অভিনয় করেছিলেন তাতে। ভুজ সিনেমাটির নাম ছিল, দেখতে পারেন, ভালো লাগবে সিনেমাটি।
এটি হলো ভুজের এয়ারফোর্স স্টেশন। এই জায়গাটি হলো রক্ষকবন। এইখানে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক গাছের সম্ভার রয়েছে এবং এই জায়গাটি গুজরাট সরকার দ্বারা মানে সরকারের বন বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত। আর তাছাড়াও এখানে কিন্তু মানে সেনাবাহিনীর একটি ইউনিটও রয়েছে। ঠিক এই জায়গাটা দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। এই কর্কটক্রান্তি রেখাই কিন্তু মধ্যপ্রদেশের সাঁচির কাছাকাছি অঞ্চল দিয়ে গেছে, তারপরে আমাদের পশ্চিমবঙ্গে কৃষ্ণনগরের উপর দিয়েও কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি তার মানে কর্কটক্রান্তি রেখার উপর দাঁড়িয়ে আছি, 23.5 ডিগ্রি নর্থ। এমনিতেই তো যখন আমরা গুজরাটে এসেছি, গুজরাটে তো ভেজিটেশনের প্যাটার্ন সম্পূর্ণ আলাদা আমাদের ওখানের থেকে, এটা স্বাভাবিক। কিন্তু এই যে এখন রনের দিকে যাচ্ছি, হোয়াইট রনের দিকে যত এগোচ্ছি, আমরা ভুজে যে ভেজিটেশন দেখেছিলাম এখানে কিন্তু আস্তে আস্তে প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে এবং বড় গাছ হারিয়ে যাচ্ছে, আর কিন্তু বড় গাছ দেখা যাচ্ছে না। রনের যে সোয়াম্প ল্যান্ডটা, অর্থাৎ যেটাকে জলাভূমি বলা হয়, সেই জলাভূমি অঞ্চলটা কিন্তু এইখানে আস্তে আস্তে দেখা যাচ্ছে। সে জল জমে রয়েছে, তার মধ্যে ছোট ছোট ঘাস, দেখুন দারুণ লাগছে। आज है 2 नवंबर 2024। এই হোয়াইট রানে যাওয়ার জন্য আপনাদের একটি পারমিশন নিতে হবে। আপনারা হোয়াইট রানে গিয়েও পারমিশন নিতে পারেন, তা নয়তো আপনারা ভিন্ডিয়ারা চেকপোস্ট এইখানে যাওয়ার পথেই পড়বে, সেখান থেকে পারমিশন নিতে পারেন। আমি বলবো ভিন্ডিয়ারা চেকপোস্ট থেকে পারমিশন করিয়ে নিন, কেননা হোয়াইট রানে গিয়ে পারমিশন করাতে গেলে সেখানে অনেক ভিড় হয়, সময় নষ্ট হয়। এই চেকপোস্টটি তুলনামূলকভাবে খালি থাকে। এখানে আপনাদের পার পার্সন এই হোয়াইট রানে যাওয়ার জন্য লাগবে 100 টাকা করে। আমরা 3 জন রয়েছি ইনক্লুডিং ড্রাইভার, আমাদের লাগলো 300 টাকা, আর গাড়ি পার্কিংয়ের জন্য লাগবে 50 টাকা। আর এখানে ডকুমেন্ট হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ইত্যাদি যা যা আইডেন্টিটি প্রুফগুলি হয়, যে কোনো একটি ডকুমেন্ট লাগবে। এগারোই নভেম্বর থেকে কচ্ছে রন উৎসব শুরু হবে। তার জন্য এখানে সব রিসর্টগুলিতে স্থানীয় হাটের অনুকরণে এখানে সব থাকার ব্যবস্থা করা হয়। বিভিন্ন রকম রেট হয়, 5,500, 6,000, 7,000 করে রেট হয় পার ডে পার হেড। আর এখানে এই যে স্থানীয় যে কুটিরগুলো, এগুলির নাম হচ্ছে গুঙ্গা। এই সামনে দেখুন রন উৎসবের জন্য গেট তৈরি হচ্ছে, আর এইখানে টেন্ট সিটি তৈরি হচ্ছে। এইখানে বিএসএফ এর চেকপোস্ট। এই জায়গাটা তো পুরো বর্ডার এরিয়া, এইখানে চেকপোস্ট রয়েছে। এইখানে এই যে আমরা এর আগে যে পারমিশন করিয়ে আনলাম, সেই কাগজ এখানে দেখানো হচ্ছে। সেই কাগজ দেখে তারপরে আপনাকে ভেতরে যাওয়ার জন্য পারমিশন দেবে, আর তা না হলে এখানে এসে আপনাকে পারমিশন করাতে হবে। ভাই
ওয়েলকাম টু হোয়াইট ডেজার্ট ধরদো। ধু প্রান্তর পুরো সাদা। অনেকে বলছিলেন যে যাবেন না, গেলে এখন জলে ভরা, কিন্তু যতটুকু দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ লাগছে। এর 1 মাস পরে যে আরও কি অসাধারণ রূপ হবে চিন্তা করা যায় না। দেখুন পুরো সাদা একেবারে। ওফ, সামান্য একটু জল আছে, আর 10 দিনের মধ্যে এই জল শুকিয়ে যাবে। অসাধারণ লাগছে, অসাধারণ। এই যে নভেম্বরের 11 তারিখ থেকে রণ উৎসব শুরু হয়, এটা একদম সত্যি কথা ওনারা ঠিকঠাক করে জেনেই বলেন এই 10 দিনের মধ্যে এই পুরো একেবারে নুনের পুরো আচ্ছাদন হয়ে যাবে একদম পুরো। এখনই দেখা যাচ্ছে দুর্দান্ত। পুরো ভেজা, যত শুকাবে তারপরে একদম পুরো বালির মতো ঝুরঝুরে হয়ে যাবে, যেমন নুন হয় আর কি। এই জন্যই বলে কচ্ছ নেই দেখা তো কুছ নেই দেখা। সত্যি অসাধারণ। এই যে দেখুন জল শুকিয়ে কিরকম নুন বেরোচ্ছে। যত দূর চোখ যাচ্ছে পুরো শুভ্র শুভ্র তুষার শুভ্র লবণ ক্ষেত্র। মনে দেখে বোঝা যাবে না এটা নুন, মনে হবে বরফ, মনে হবে পুরো বরফ। সত্যি হোয়াইট ডেজার্ট নামটা সার্থক। সোজা যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি গেছে কালাডুঙ্গারের দিকে। এই কালাডুঙ্গার জায়গাটি হচ্ছে কচ্ছ এরিয়ার সব থেকে উঁচু জায়গা, মানে কচ্ছপের পিঠের একেবারে উঁচু জায়গা। আসলে কচ্ছপের নামটা বললাম এই কারণে যে এই জায়গাটা মনে করা হয় যে বিষ্ণুর যে কুর্মাবতার, বিষ্ণু যখন কুর্মাবতার রূপ ধারণ করেছিলেন তখন সমুদ্র থেকে এই জায়গাটি জেগে উঠেছিল এবং এই জায়গাটার আকৃতি হচ্ছে কচ্ছপের পিঠের মতন এবং সেই কারণে এই জায়গাটার নাম কচ্ছ। তো সেই কচ্ছের সব থেকে উঁচু জায়গা, উঁচু স্থান হলো কালাডুঙ্গার। এই পথ দিয়ে যাওয়ার সময় আপনারা কিন্তু সাথে শুকনো খাবার একটু রাখবেন আর তার সাথে পর্যাপ্ত পরিমাণে জল রাখবেন। মাইলের পর মাইল কোনো দোকানপাট নেই, একেবারে ধুধু প্রান্তর, একটা জলের দোকান চায়ের দোকান পর্যন্ত পাবেন না।
এখন আমরা যে জায়গাটিতে এসেছি এই জায়গাটির নাম হলো কালো ডুঙ্গর। এই জায়গাটি কচ্ছের সবথেকে উঁচু জায়গা। রনের অঞ্চল থেকে এর উচ্চতা 458 মিটার। এখানে সবথেকে উঁচু যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি পর্যন্ত যাব। এটা উটে করেও যেতে পারেন, এখানে উট রয়েছে, আপনি গাড়ি থেকে নামার সাথে সাথেই উটের জন্য আপনাকে বলবে 50 টাকা করে নেয়। আপনি হেঁটেও যেতে পারেন, আমি হেঁটেই যাচ্ছি। আর যখন আপনারা এখানে আসবেন এইখানটাতে আপনারা গাড়ি পার্কিং করবেন। গাড়ি পার্কিং করে এই রাস্তাটা দিয়ে এই দেখবেন এইখানে সমস্ত উট রাখা রয়েছে। উটে করেও যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়। এইখানে সানসেট পয়েন্ট আছে, গিয়ে সূর্যাস্ত দেখতে পারেন যদি সূর্যাস্তের সময় আসেন। অল্প একটু দূরত্ব, মানে 50 মিটার মতন দূরত্ব হবে, আপনার 5 মিনিটও লাগবে না, অনায়াসেই হেঁটেই পৌঁছে যেতে পারেন। এইখান থেকে ভারত পাকিস্তান সীমান্তের ইন্ডিয়া ব্রিজ দেখা যায়। এখানে 50 টাকা করে দূরবীন ভাড়া পাওয়া যায়, মানে বাইনোকুলার। সে বাইনোকুলার দিয়ে আপনি ইন্ডিয়া ব্রিজ দেখতে পারেন এবং এটা শুকিয়ে গেলে আরও সুন্দর লাগে দেখতে। কালোডুঙ্গর বা ব্ল্যাকস্টোন যাওয়ার পথে একটি জায়গা পড়বে, এই জায়গাটি হচ্ছে ম্যাগনেটিক জোন। গাড়ি নিউট্রালে রেখে দিয়েছেন, এই হ্যান্ড ব্রেক খুলে দিল, গাড়ি নিউট্রালে রেখে এই যে গাড়ি যাচ্ছে নিজের থেকে। স্টিয়ারিংও হাত নেই, কিছু হাত নেই, গাড়ি এমনিই যাচ্ছে। ये 0 पे है अभी, हाँ, और ये ढलान है, ठीक है। तो ये जा के 40-50 की स्पीड पकड़ेगा ना, 80-80 पकड़ लेगा ये। গাড়ি জিরোতে আছে এই যে, আর এখানে গাড়ি নিউট্রালে রয়েছে, এই যে গিয়ার নিউট্রালে রয়েছে, কিছুই করেনি, গাড়ি নিউট্রালে রয়েছে, কিন্তু এই যে গাড়ি এগিয়ে যাচ্ছে। আমি গাড়ির ভেতরে বসেই দেখাচ্ছি, এটা গাড়ি এগিয়ে যাচ্ছে। এই যে দেখুন গাড়ির স্পিড এখন 20। जिस हिसाब से आप रखोगे गाड़ी उसके हिसाब से जाएगा। हाँ। आप उल्टा रखोगे तो पीछे जाएगा, सीधा रखोगे तो सीधा जाएगा। আচ্ছা, এর একটা নিশ্চয়ই কোনো পয়েন্ট রয়েছে, তার মানে যেখানে গাড়িটা স্থির থাকে, কিন্তু সেইটা এনারা কেউ দেখান না। যেদিকে যাবে গাড়ি কিন্তু সেই দিকেই ঢালটাকে দেখান। গাড়ি এখনও নিউট্রালে রয়েছে, কোনো গিয়ারে নেই। আর গাড়ির স্পিড দেখুন 80 ক্রস করে গেছে গাড়ির স্পিড। এইরকম জায়গা লাদাখেও রয়েছে, ঝাড়খণ্ডেও রয়েছে, বিভিন্ন জায়গাতে রয়েছে। অ্যাকচুয়ালি এখানে আমাদের দেখে মনে হয় যে জায়গাটি প্লেন, কিন্তু জায়গাটি প্লেন নয়, এটা একটা অপটিক্যাল ইলিউশন। জায়গাটিতে একটা ঢাল রয়েছে, কিন্তু সেটা দেখে বোঝা যায় না। এই জায়গাটিকে ম্যাগনেটিক জোন বলা হয়, যে চৌম্বকীয় ক্ষেত্রের টানে গাড়ি এগিয়ে যায়। কালাডুঙ্গার দেখে নিয়ে ফিরে এসে তারপরে আবার একটা রাস্তা ডান দিকে চলে গেছে, সেই রাস্তাটা দিয়ে আমরা যাব রোড টু হেভেন ধোলাভিরার দিকে। কচ্ছের বৃহৎ রণ অঞ্চলের মধ্য দিয়ে একদিকে খাবড়া অঞ্চল থেকে অপরদিকে ধোলাভিরা পর্যন্ত 30 কিলোমিটার দীর্ঘ এই অত্যাশ্চর্য পথ রোড টু হেভেন 2023 সালের 2রা জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পথের উদ্বোধন করে তার নামকরণ করেন। চারিদিকে ধপধপে সাদা লবণভূমির মধ্য দিয়ে এই পথ দিয়ে যেতে যেতে আপনার মনে হবে যেন সত্যিই আপনি এগিয়ে চলেছেন স্বর্গের পথে। গুজরাট ভ্রমণে এসে তাই একটি দিন আপনাকে অবশ্যই রাখতে হবে এই রোড টু হেভেনের জন্য।
আমরা এসে পৌঁছালাম ধোলাভিরায়, পৃথিবীর প্রাচীনতম মানব সভ্যতার স্থল। এইখানে ধোলাভিরাতে আপনারা যেখানে এসে গাড়ি পার্ক করবেন তার থেকে কিছুটা এগিয়ে তারপরে আর্কিওলজিক্যাল সাইটটি, আর সোজা এগিয়েই ডান দিকে পড়বে প্রথমে মিউজিয়াম। এই মিউজিয়ামটি 5টা পর্যন্ত খোলা থাকে। আমরা আগে মিউজিয়ামটি দেখে নেব, তারপরে আর্কিওলজিক্যাল সাইটের দিকে যাব। আর এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। হরপ্পা এবং মহেঞ্জোদারো পৃথিবীর প্রাচীনতম মানব সভ্যতার নিদর্শন বহন করছে। খ্রিস্টপূর্ব 5000 বছর আগের মানব সভ্যতা, প্রধানত খ্রিস্টপূর্ব 3000 থেকে 5000 বছরের মধ্যে এই সভ্যতা গড়ে উঠেছিল। আমরা এখন সেই সভ্যতার, সেই মানব সভ্যতার অন্যতম একটা স্থান দিয়ে আমরা হাঁটছি। এই জায়গাটির নাম হচ্ছে ধোলাভিরা। প্রধানত হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা পাকিস্তান এবং ভারতবর্ষের পশ্চিম অংশের মধ্যে ছড়িয়ে রয়েছে। যে যে জায়গাগুলোতে রয়েছে 8টি জায়গাকে এই মানব সভ্যতার যে নিদর্শনগুলো পাওয়া গেছে সেই জায়গাগুলিকে চিহ্নিত করা হয়েছে। 8টি জায়গা, তার মধ্যে একটি হলো মহেঞ্জোদারো, হরপ্পা, তারপরে গানেরিওয়ালা, তারপরে রূপগড়ি, রাখিগড়ি, তারপরে কালিবাঙ্গান, রূপনগর, লোথাল এবং ধোলাভিরা। এই ধোলাভিরা হচ্ছে এই যে 8টি জায়গা তার মধ্যে 5ম স্থান। এইখানে যে সিভিলাইজেশনটি পাওয়া গেছে এটি হচ্ছে প্রধানত হরপ্পান সিভিলাইজেশনের অংশ। এই জায়গাটি ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা ছিলেন জেপি যোশী। তিনি 1969-এ এই জায়গাটি প্রথম আবিষ্কার করেন এবং তারপরে এর খনন কার্য শুরু হয় 1991 সালে। এবং এইখানে বিভিন্ন নিদর্শন স্বরূপ যেগুলি পাওয়া গেছে সেগুলি এখানকার মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। কিছু রয়েছে দিল্লিতে যে ন্যাশনাল মিউজিয়াম, সেই ন্যাশনাল মিউজিয়ামে। এবং এই জায়গাটি দেখতে অনেকেই আসেন, এখানে আপনারাও আসবেন। এবং সবথেকে যেটা ফিল করবেন সেটা হচ্ছে যেটা বললাম, যে পৃথিবীর প্রথম মানব সভ্যতা যেখানে গড়ে উঠেছিল সেই একটা অংশে আমরা দাঁড়িয়ে রয়েছি। আজকে এত বছর আগে, মানে আজকের বছরটা ধরলে আজ থেকে 7000 বছর আগের এই সভ্যতা। এই ওপরের দিকে এখানকার যে শহর, সেই শহরের নিদর্শন রয়েছে। চলো। আর হরপ্পা আর মহেঞ্জোদারোর কৃতিত্ব তো আমাদের বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের, সেটা তো সবাই জানেন। ধোলাভিরার এই ছবিটা আছে, আমার মনে হয় এইটা হচ্ছে জল সংরক্ষণের যে জায়গাটা, মানে আগে যে জল সংরক্ষণ, বৃষ্টির জল যে সংরক্ষণ করে রাখতো সেই জায়গাটা হচ্ছে এইটা। এইখানে সব লেখা রয়েছে যে কোন অংশটি কি। এই জায়গাটি হলো পূর্বদ্বার। প্রচুর মানুষ আজকে ধোলাভিরাতে এসছেন, এটা দেখে বেশ ভালো লাগছে। প্রত্নতাত্ত্বিক স্থান খুব একটা মানুষ আসেন না দেখতে, যে এই ভাঙাচোরা জায়গা কি আর দেখব, কিন্তু এখানে প্রচুর মানুষ আজকে এসছেন। এই জায়গাটি দুর্গক্ষেত্র। এই ধোলাভিরা অঞ্চলের সময়কাল ধরা হয় মোটামুটি খ্রিস্টপূর্ব 2060-65 সাল থেকে ওই খ্রিস্টপূর্ব 2100 শতক পর্যন্ত। এই যে জায়গাটি, এটি হলো মনকে বানানে কে কার্যশালা, দুর্গ। এই জায়গাটি ধোলাভিরার একেবারে উচ্চতম অঞ্চল। এইখান থেকে পুরো 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায়। আর দূরে দেখা যাচ্ছে কচ্ছের রণ। এই যে দেখুন, এই দিকে কচ্ছের রণ দেখা যাচ্ছে, সূর্যাস্ত হতে চলেছে। আর এই দিকে দেখুন পুরো ধোলাভিরা।
দেখুন 5000 বছরের পুরনো সভ্যতার মধ্যে আধুনিক সভ্যতার নিদর্শন। মানুষের এইসব কর্মকাণ্ড আর কবে যে দূর হবে। আপনি একটা জায়গা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখুন, কোনো লাভ নেই। চিপসের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কসের বোতল, গুটখার প্যাকেট যা পারছে তাই ফেলে রাখছে সেখানে। কত বলা যাবে। এই ধোলাভিরাতে কিন্তু কোনো টিকিট নেই, এখানে প্রবেশের জন্যও টিকিট নেই, আর আপনি ছবি তুলুন, ভিডিও করুন, তার জন্যও কোনো টিকিট নেই। আর ধোলাভিরা দেখে নিয়ে এখন আমরা যাচ্ছি হোয়াইট ডেজার্টে সানসেট দেখতে। হোয়াইট ডেজার্ট মানে রোড টু হেভেনে যে দারুণ সুন্দর সানসেট হয়, সেই সানসেট দেখতে আমরা এখন যাচ্ছি। এই ধোলাভিরার একদম কাছেই একটা সানসেট পয়েন্ট আছে, সেখানেও আপনারা যেতে পারেন। আর এছাড়াও রয়েছে একটি ফসিল পার্ক, এই দুটি জায়গাতেও আপনারা যেতে পারেন। আমরা গেলাম না, আসলে আমাদের আজকে একটু টাইম ম্যানেজমেন্টে গন্ডগোল হয়ে গেছে। আমরা ভাবলাম যে একেবারে এই হোয়াইট ডেজার্ট থেকে আমরা সানসেট দেখব, মানে দিগন্ত বিস্তৃত এইরকম সাদা লবণ, তার পেছনে সূর্য অস্ত যাচ্ছে, এইটা দেখার অভিজ্ঞতা দুর্দান্ত। হ্যাঁ, এটাই ঠিক, কারণ সানসেট পয়েন্ট তো অনেক জায়গায় করা থাকে, সেখান থেকে দেখেছি বহুবার, কিন্তু এই হোয়াইট ডেজার্ট থেকে সানসেট একটা অন্য মাত্রা নেয়। এই যে তার কি রূপ, যদিও এখন লবণ পুরো সাদা হয়ে যায়নি, তবুও মানে ওই যখন রিফ্লেকশনটা পড়ে সূর্যের, লাল হয়ে যায়, তখন যে কি সুন্দর, আমি ভিডিওতে দেখেই পাগল হয়ে গেছি। চলো আজকে দেখি। জানি না আমাদের কপালে কি আছে, কিরকম ভাবে দেখতে পাবো। যদি দেখতে পাই সত্যি জীবন সার্থক। তাহলে দেখি যে আমাদের জীবন সার্থক হয় কিনা, আর আপনাদেরও চক্ষু সার্থক হয় কিনা। পুরো লবণের মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি। এই দেখুন কি হচ্ছে, দেখুন। কি আর কিছু চাই জীবনে? কিছু চাই না, অসাধারণ অসাধারণ। এখন আমরা রয়েছি ভুজ স্টেশনে। আজকে এখান থেকে 20908 ভুজ আমেদাবাদ এক্সপ্রেসে করে আমরা গিয়ে আগামীকাল সকালবেলা পৌঁছাবো আমেদাবাদ, আর আমেদাবাদ থেকে ফ্লাইটে পৌঁছাবো কলকাতা। আর আমাদের সম্পূর্ণ গুজরাট ভ্রমণ সিরিজ আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।